হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি লুইস ডট স্ট্রাকচার, কিন্তু লুইস ডট স্ট্রাকচারের যে ড্রব্যাকগুলো ছিল সেটা হচ্ছে যে লুইস ডট স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারে না যে কোনো মলিকিউলের জিওমেট্রি এবং শেপ কীরকম হবে সেটা সম্পর্কে ধারণা দিতে পারে না। তো ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা প্রথমেই যেগুলো জেনে নেব সেটা হচ্ছে গিয়ে দুই বা ততোধিক অ্যাটম একে অপরের সাথে কিভাবে ওভারল্যাপ করে এবং ওভারল্যাপের ফলে কিভাবে কোনো মলিকিউল ফরমেশন করে সেটা আমরা জানব। তো প্রথমেই দেখো, এই যে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমাদের যে বন্ড ফরমেশন হবে অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হবে সেটা অ্যাটমিক অরবিটালগুলোর ওভারল্যাপের ফলে হবে এবং সেই জন্য অ্যাটমিক যে অরবিটালগুলো রয়েছে সেই অরবিটালগুলোকে খুব কাছাকাছি আসতে হবে। তাহলে আমরা লিখতেই পারি প্রথমেই যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন এর জন্য বা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠনের জন্য অ্যাটমিক অরবিটালগুলোকে খুব কাছাকাছি আসতে হবে, কারণ কাছাকাছি যদি না আসে তাহলে ওভারল্যাপও হবে না আর কোভ্যালেন্ট বন্ডও ফরমেশন হবে না। শুধুমাত্র কাছাকাছি এলেই হবে না, তাদের একে অপরের সাথে ওভারল্যাপ করতে হবে। ওভারল্যাপের বাংলা শব্দ হচ্ছে অভিলেপন। ওভারল্যাপ করতে হবে, ওভারল্যাপ করতে হবে। অর্থাৎ এটা যদি আমাদের একটা অ্যাটম হয় আর একটা অ্যাটমকে এসে এর সাথে মিশে যেতে হবে, এটা কি বলা হয়ে থাকে? ওভারল্যাপ বা অভিলেপন। যদি ওভারল্যাপ বা অভিলেপন হয় তবেই আমাদের অ্যাটমিক অরবিটাল ফরমেশন হবে। তো এই ওভারল্যাপের পরিমাণ বা যেটাকে বলা হয় এক্সটেন্ট অফ ওভারল্যাপ, এটা যত বেশি হবে বা ওভারল্যাপটা যত বেশি পরিমাণে হবে তত আমাদের বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে এবং সেই বন্ধনটাকে ভাঙতে আমাদের বেশি পরিমাণ শক্তি লাগবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে এটা যদি আমাদের একটা ওভারল্যাপের উদাহরণ হয়, আর একটা যদি আমরা নিচে এরকম একটা ওভারল্যাপ তৈরি করি, দেখো কোথায় এক্সটেন্ট অফ ওভারল্যাপ বেশি হয়েছে, অবশ্যই তোমরা দেখে বলতে পারবে উপরেরটাতে। তাহলে আমরা বলতে পারি যে এক্সটেন্ট অফ ওভারল্যাপ যত বেশি হবে সেটা প্রপোর্শনাল দিয়ে আমরা লিখতে পারি স্ট্রেংথ অফ বন্ড। তত বন্ডটার শক্তি বেশি হবে, অর্থাৎ বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে। তাহলে এই দুটো বন্ধনের মধ্যে এই বন্ধনটা বেশি শক্তিশালী, নিচের বন্ধনটা কম শক্তিশালী। তো বন্ধন যত বেশি শক্তিশালী হবে তাহলে এই অ্যাটমগুলোকে যদি আমরা ভাঙতে চাই, এখান থেকে যদি ব্রেক করতে চাই, তাহলে বেশি পরিমাণ শক্তি লাগবে। সেই শক্তিটাকে বলা হয়ে থাকে বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি। অর্থাৎ সেই এনার্জিটাকে আমাদের বলা যেতে পারে বন্ড এনার্জি, বা এটাকে বলা হয়ে থাকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি দুটো একই জিনিস। তাহলে বন্ধন যত বেশি শক্তিশালী হবে তত বন্ধনটাকে ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগবে, অর্থাৎ তার বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি অটোমেটিক কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। কখন? যখন ওভারল্যাপের পরিমাণটা বেশি হবে। আরেকটা জিনিস ভেবে দেখো, যখন ওভারল্যাপ বেশি পরিমাণে হবে তখন অ্যাটমগুলো কাছাকাছি চলে আসবে, তাহলে তার যে বন্ধন দৈর্ঘ্য সেই বন্ধন দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে বন্ধন দৈর্ঘ্যটা এদের সাথে কেমনভাবে সম্পর্কিত হবে? ব্যস্তানুপাতিক সম্পর্কিত হবে। তাহলে আমরা বলতে পারি যে বন্ড এনার্জি ভ্যারিজ 1/, বন্ড লেংথ বা বন্ধন দৈর্ঘ্য। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করতে গেলে দুটো অ্যাটমের মধ্যে বা যে অরবিটালগুলো রয়েছে বা দুটো অ্যাটমিক যে অরবিটালগুলো রয়েছে সেগুলোকে খুব কাছাকাছি আসতে হবে। শুধু এলেই হবে না, তাদেরকে ওভারল্যাপ করতে হবে। ওভারল্যাপ করলেই হবে না, তার এক্সটেন্ট অফ ওভারল্যাপ বা ওভারল্যাপের পরিমাণ যত বেশি হবে তত বন্ধনটা বেশি শক্তিশালী হবে, তার বন্ড এনার্জি বেশি হবে এবং তার বন্ধন দৈর্ঘ্য কী হয়ে যাবে? কমে যাবে। তবে এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে ওভারল্যাপগুলোকে আমরা করছি সেই ওভারল্যাপগুলো যেন দেখতে হবে 50%-এর বেশি না হয়ে যায়। 50%-এর বেশি মানে হচ্ছে এর মাঝখানে এই যে নিউক্লিয়াসের অবস্থানটা রয়েছে, দেখতে হবে অপর কোনো একটা অ্যাটম এসে যেন এই নিউক্লিয়াসটাকে পার করে এই দিকে না চলে আসে। অর্থাৎ 50%-এর বেশি যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে এখানে একটা বিকর্ষণ বল কাজ করে এবং সেক্ষেত্রে আমাদের ওভারল্যাপের পরিমাণ বেশি হলেও আমাদের বন্ড শক্তিশালী হয় না এবং বন্ধনটা আমাদের দুর্বল হয়ে পড়ে। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে
এখানে এক্সটেন্ট অফ ওভারল্যাপ যত বেশি হবে তত ভালো, কিন্তু দেখতে হবে সেটা যেন 50% ক্রস না করে যায় বা 50%-এর বেশি না হয়ে যায়, কারণ সেক্ষেত্রে এই প্রথমটা নিউক্লিয়াস এবং দ্বিতীয়টা নিউক্লিয়াস খুব কাছাকাছি চলে আসে এবং খুব কাছাকাছি চলে এসে কী হবে, নিউক্লিয়াসে বিকর্ষণ বল কাজ করবে, ফলে বন্ডটা তৈরি হবে না। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমাদের 3 নম্বর পয়েন্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে ওভারল্যাপ বা অভিলেপন, এর ফলে আমাদের যে বন্ডগুলো তৈরি হয় সেই বন্ডগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে ওভারল্যাপ বা অভিলেপনটা হবে আমাদের দু রকম। প্রথম অভিলেপনটাকে বলা হয় হেড অন ওভারল্যাপ, ঠিক আছে, বা হেড অন অভিলেপন, বা এটার আরেকটা নাম রয়েছে অ্যাক্সিয়াল ওভারল্যাপ। আর দ্বিতীয় যেটা সেটাকে বলা হয়ে থাকে প্যারালাল বা বলা হয়ে থাকে ল্যাটারাল, বা এর আরেকটা নাম রয়েছে সাইড ওয়েজ ওভারল্যাপ। ঠিক আছে, তাহলে এখানে দু ধরনের ওভারল্যাপ দেখা যায়। একটা হচ্ছে মুখোমুখি ওভারল্যাপ বা যেটাকে বলা হয়ে থাকে হেড অন ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপটা কেমন হবে, যখন দুটো অ্যাটম বা দুটো অ্যাটমিক অরবিটাল যখন মুখোমুখি এসে একে অপরের সাথে ওভারল্যাপ হবে, এরকম করে ওভারল্যাপ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হেড অন ওভারল্যাপ। আর যখন দুটো অ্যাটমিক অরবিটাল পাশাপাশি থেকে একে অপরের সাথে ওভারল্যাপ করবে, তখন সেটাকে আমরা বলবো প্যারালাল বা ল্যাটারাল বা সাইডওয়েজ ওভারল্যাপ। যখন হেড অন ওভারল্যাপ হবে তখন যে বন্ডটা ফর্মেশন হবে সেই বন্ডটাকে আমরা বলবো সিগমা বন্ড। যখন প্যারালাল ওভারল্যাপ হবে তখন যে বন্ডটা ফর্মেশন হবে সেটাকে আমরা বলবো পাই বন্ড। তাহলে তোমরা জানলে সিগমা বন্ড তৈরি হয় হেড অন ওভারল্যাপের ফলে, পাই বন্ড তৈরি হয় ল্যাটারাল বা প্যারালাল বা সাইডওয়েজ বা পাশাপাশি ওভারল্যাপের ফলে। দুটো বন্ডের মধ্যে তোমরা এমনি বুঝতে পারছো যে সিগমা বন্ড যেটা সেটা বেশি স্ট্রং হবে এবং পাই বন্ড হবে উইক বা দুর্বল। তার কারণ হচ্ছে যখন মুখোমুখি ওভারল্যাপটা হবে সেটা বেশি শক্তিশালী হবে এবং বন্ধনটা শক্তিশালী হবে এবং তার বন্ধন শক্তির মানটা বেশি হবে। কিন্তু যখন প্যারালাল ওভারল্যাপ হবে তখন এক্সটেন্ট অফ ওভারল্যাপ বা ওভারল্যাপের পরিমাণটাও কম হবে, সচরাচর আমাদের বন্ড এনার্জি কম হবে এবং পাই বন্ডটা আমাদের দুর্বল হবে বা কম পরিমাণ শক্তি প্রয়োগ করে পাই বন্ডটাকে ব্রেক করা যাবে। কিন্তু সিগমা বন্ডটাকে ব্রেক করতে গেলে আমাদের বেশি পরিমাণ শক্তি লাগবে। তার কারণটা হচ্ছে এটার ক্ষেত্রে এক্সটেন্ট অফ ওভারল্যাপ বেশি, ফলে বন্ড এনার্জি বেশি, ফলে বন্ধনটাকে ভাঙতে গেলে বেশি শক্তি লাগবে এবং বন্ধনটা যথারীতি কী হবে, বেশি পরিমাণ শক্তিশালী হবে। তো এই হলো সিগমা বন্ড এবং পাই বন্ডের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তো সিগমা বন্ড এবং পাই বন্ডের উদাহরণটা তোমরা বাস্তব উদাহরণের সাহায্যে বুঝতে পারবে। দেখবে দুটো গাড়ি ধরো মুখোমুখি এসে যদি ধাক্কা খায় তাহলে কি হবে, সেক্ষেত্রে সংঘর্ষের পরিমাণটা বেশি হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। কিন্তু যদি পাশাপাশি যদি ধাক্কা খায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সংঘর্ষের পরিমাণটাও কম হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কম হবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে মুখোমুখি ওভারল্যাপ হলে সেটা বেশি শক্তিশালী হবে, পাশাপাশি হলে কি হবে, দুর্বল প্রকৃতির হবে। লাস্ট যে পয়েন্টটা আমাদের ভ্যালেন্স বন্ড থিওরিতে খেয়াল রাখতে হবে, অর্থাৎ 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রপার ওরিয়েন্টেশনে একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের ওভারল্যাপটা হতে হবে। প্রপার ওরিয়েন্টেশন মিন্স এই যে আমাদের পিএক্স অরবিটালটা রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো এর ডাম্বেল শেপ, এবং এই যে লোব দুটো রয়েছে, একটা প্লাস একটাকে আমরা যদি মাইনাস ধরে নিই, তাহলে আরেকটা পিএক্স যখন এর সাথে এসে ওভারল্যাপ করবে তখন এর এই সাইডটাকে হতে হবে প্লাস লোব, পিছন দিকটাতে হতে হবে মাইনাস। অর্থাৎ প্রপার ওরিয়েন্টেশন মিন্স একই রকম সাইন বা সেম সাইন যুক্ত হতে হবে, তবেই এদের মধ্যে ওভারল্যাপটা হবে এবং ওভারল্যাপের ফলে বন্ড ফর্মেশন হবে, না হলে কিন্তু হবে না। যদি আমরা এরকম নিই যে এই দিকটাকে মনে করো প্লাস নিলাম, এটাকে মাইনাস নিলাম, তাহলে কি হতে হবে, এখানটা মাইনাস হতে হবে, এখানটা আমাদের প্লাস হতে হবে। অর্থাৎ আইদার এই দুটোকে প্লাস হতে হবে, না হলে এই দুটোকে মাইনাস হতে হবে। একটা প্লাস একটা মাইনাস হলে কিন্তু আমাদের বন্ড ফর্মেশন হবে না। ক্লিয়ার এত অবধি? বেশ, এরপর আমরা দেখে নেব এই যে সিগমা বন্ড এবং পাই বন্ড ফর্মেশন হচ্ছে, তো সিগমা বন্ডের কী কী প্রকারভেদ রয়েছে এবং কোন কোন অরবিটালের একে অপরের ওভারল্যাপের ফলে আমাদের সিগমা বন্ড তৈরি হয়, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তাহলে নেক্সট আমাদের হেডিং হবে এবার সিগমা বন্ড। সিগমা বন্ড কমপ্লিট করার পরে আমরা আলোচনা করব পাই বন্ড সম্পর্কে। তাহলে আমরা প্রথমেই আলোচনা করছি সিগমা বন্ড। তো সিগমা বন্ড আলোচনা করার সময় আরেকটা জিনিস জেনে নাও যে এই সিগমা বন্ডের ক্ষেত্রে এই যে দুটো অরবিটাল একে অপরের সাথে ওভারল্যাপ করলো, দেখো একটাকে ফিক্সড রেখে যদি আমরা আরেকটাকে রোটেট করাই তাহলে কিন্তু দেখো বন্ডটা আমাদের ঠিকই থাকছে, বন্ডটা আমাদের ব্রেক করছে না। কিন্তু পাই বন্ডের ক্ষেত্রে
একটা অরবিটালকে ফিক্সড রেখে যদি আমরা আরেকটা অরবিটালকে রোটেট করাই তাহলে দেখো বন্ডটা কী হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। দেখো এখান থেকে যখনই আমরা এরকমভাবে যাচ্ছি তখনই বন্ডটা ব্রেক করে যাচ্ছে। অর্থাৎ সিগমা বন্ডের ক্ষেত্রে খেয়াল রাখবে যে রোটেশন সম্ভব। সিগমা বন্ডকে কেন্দ্র করে আমাদের যদি রোটেট করা হয় বা রোটেশন ঘটানো হয় যে কোনো একটা অরবিটালকে, তাহলে সেক্ষেত্রে রোটেশন সম্ভব, কিন্তু পাই বন্ডকে কেন্দ্র করে রোটেশন সম্ভব নয়। তো প্রথমেই আমরা চলে আসবো সিগমা বন্ডের কী কী প্রকারভেদ রয়েছে। প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে এস এস ওভারল্যাপের ফলে আমাদের সিগমা বন্ড ফরমেশন। তো প্রথমেই দেখো আমরা একটা এস অরবিটাল নিলাম আর একটা এস অরবিটাল নিলাম। এই দুটো এস অরবিটাল আমাদের কি হবে, একে অপরের সাথে ওভারল্যাপ হবে, ঠিক আছে, এবং ওভারল্যাপের ফলে আমাদের তৈরি হবে এস এস ওভারল্যাপের ফলে তৈরি হবে সিগমা বন্ড। তাহলে এখানে আমাদের তৈরি হবে সিগমা বন্ড, অর্থাৎ হেড অন ওভারল্যাপ হবে। একটা জিনিস দেখো, সিগমা বন্ড যখন ফরমেশন হয় তখন তো আমরা প্রথমেই বললাম যে হেড অন ওভারল্যাপ হতে হয়। তো এসএসের ক্ষেত্রে এস অরবিটালটার সাইজ হচ্ছে স্ফেরিক্যাল, এই এস অরবিটাল সাইজ হচ্ছে স্ফেরিক্যাল। তো এই দুটো স্ফেরিক্যাল অরবিটাল যখন একে অপরের সাথে ওভারল্যাপ করে তখন যেদিক থেকে ওভারল্যাপটা হোক না কেন সেই ওভারল্যাপটা হবে হেড অন ওভারল্যাপ। তাতে এটা এই সাইড থেকেই হোক আর এই সাইড থেকেই হোক আর উল্টো দিক থেকেই হোক বা পিছন দিক থেকে হোক, যেদিক থেকেই হোক না কেন সেটা সবসময় মুখোমুখি হবে। ল্যাটারাল বা পাশাপাশি হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা এখানে নেই। আচ্ছা দেখো, এই অরবিটালটাকে ফিক্সড রেখে যদি এই অরবিটালটাকে ওভারল্যাপ করি, এইদিকে হলেও আমাদের হেড অন বা মুখোমুখি হচ্ছে, যদি ওপর দিক থেকেও ওভারল্যাপ করি তাহলেও দেখো ডাইরেক্ট আমাদের মুখোমুখি হচ্ছে, পিছন দিক থেকে হলেও মুখোমুখি হচ্ছে, নিচের দিক থেকে হলেও মুখোমুখি হচ্ছে। তাহলে যেদিক থেকে করি না কেন আমাদের মুখোমুখি ওভারল্যাপ হবে, অর্থাৎ আমাদের এখানে হেড অন ওভারল্যাপ হবে। তার জন্য এখানে অনলি সিগমা বন্ড ফরমেশন হবে, এখানে কোনো রকম পাই বন্ড ফরমেশন হয় না। তাহলে তোমরা বলতেই পারো যে এস অরবিটাল কোনো রকম পাই বন্ড ফরমেশন করে না। ক্লিয়ার? তার কারণটা হচ্ছে এস অরবিটালের কোনো দিকদর্শী ধর্ম নেই, এটা হচ্ছে নন ডিরেকশনাল, কোনো দিক নির্দেশ ধর্ম নেই, যেটা পি এর ক্ষেত্রে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এস অরবিটালের শেপটা হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল বা গোলকাকার শেপ হওয়ার জন্য এটা হচ্ছে নন ডিরেকশনাল, এবং এটা সমস্ত দিকেই হচ্ছে সিমেট্রিক্যাল, সমস্ত দিকেই হচ্ছে সিমেট্রিক্যাল। বলা যাবে না যে এইদিকে ইলেকট্রন ঘনত্ব বেশি বা এইদিকে ইলেকট্রন ঘনত্ব কম, সেটা কিন্তু এই ক্ষেত্রে বলা যাবে না। তো সেই কারণের জন্য আমাদের এস এস ওভারল্যাপের ফলে অনলি সিগমা বন্ড উইল বি ফর্ম, দেয়ার উইল বি নো পাই বন্ড। তো এরপরে হচ্ছে আমাদের এক্সাম্পল যদি আমরা নিই, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি একটা করে ইলেকট্রন থাকে, এরও 1s1 এরও 1s1। তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে যদি আমরা আপার স্পিনে দিই, ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় ইলেকট্রনটাকে আমরা লো স্পিনে দেবো, কারণ আমরা একটা এখানে ইলেকট্রনকে যদি উল্টো দিকে রাখা হয়, মানে সোজা দিকে রাখা হয়, আরেকটাকে তার বিপরীত দিকে রাখা হয়, তবে এখানে ওভারল্যাপটা ভালো তৈরি হয় বা ওভারল্যাপটা ঘটে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে যখন আমাদের H2 ফরমেশন হবে তখন আমাদের এদের ওভারল্যাপের ফলে তৈরি হবে সিগমা বন্ড, এবং আমাদের এই দুটো ইলেকট্রন একটা অরবিটালের মধ্যে ঢুকে যাবে। তো এই গেল আমাদের এস এস অরবিটালের ওভারল্যাপের ফলে সিগমা বন্ড ফরমেশন। উদাহরণ হিসেবে আমরা দেখতে পেলাম H2, এবং আমরা দেখতে পেলাম এসএস অরবিটাল ওভারল্যাপ করে শুধুমাত্র সিগমা বন্ড ফরমেশন করে, পাই বন্ড ফরমেশন করে না। নেক্সট হচ্ছে এসপি, অর্থাৎ এবার আমরা দেখব যে এসের সাথে পি এর ওভারল্যাপের ফলে কীরকম বন্ধন তৈরি হয়। তো এসপি ওভারল্যাপের ফলেও এখানে আমাদের সিগমা বন্ডই ফরমেশন হয়। দেখো এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের প্লাস সাইন দিতে হবে, এদিকে মাইনাস দিতে হবে, কারণ এখানে প্লাস আছে। তাহলে দুটো সাইনকে প্রপার ওরিয়েন্টেশনে রাখার জন্য আমাদের দুটো প্লাসকে কাছাকাছি নিয়ে আসতে হবে। তো এই যে বন্ডটা ফরমেশন হবে, এই বন্ডটাও হবে আমাদের সিগমা বন্ড। এখানেও আমাদের খেয়াল রাখতে হবে যে এসের সাথে পি যখনই বন্ড করুক না কেন সেটাও অলওয়েজ সিগমা বন্ড তৈরি হবে, কোনো রকম পাই বন্ড ফরমেশন হবে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে সিগমা বন্ড তো আমরা দেখতেই পেলাম স্ফেরিক্যাল, গোলক। তাহলে এই যে পি অরবিটালটা রয়েছে এটা দেখো যেদিক থেকেই আমাদের ওভারল্যাপ করুক না কেন, ধরো এইভাবে ওভারল্যাপ করলো, তাহলে সেটাও দেখো আমাদের মুখোমুখি ওভারল্যাপে হচ্ছে। যদি আমাদের নিচের দিক থেকে ওভারল্যাপ করে তাহলেও মুখোমুখি, যদি ওপরের দিক থেকে ওভারল্যাপ করে তাহলেও মুখোমুখি, যেদিক থেকেই এটা ওভারল্যাপ করুক না কেন যে কোনো সাইড থেকেই, তাহলে আমাদের ওটা হেড অন ওভারল্যাপই হবে, এবং সেখানে যে বন্ড ফরমেশনটা হবে দিস উইল বি সিগমা বন্ড। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে নিলাম, দেখো এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি 1s1, তাহলে এই ইলেকট্রনটাকে আমরা আপ স্পিনে রাখলাম। বেশ, এর সাথে আমরা নিলাম ফ্লোরিন। ফ্লোরিনের কনফিগারেশন তো আমরা প্রত্যেকেই জানো, ফ্লোরিনের 9টা ইলেকট্রন আছে এবং এর কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p5। তাহলে বহিস্থ কক্ষপথের
2p অরবিটালগুলোকে যদি আমরা ড্র করি তাহলে আমরা বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে এবং এই যে pz অরবিটালে এখানে একটা মাত্র ইলেকট্রন থাকবে এবং এটাকে যেহেতু আপ স্পিনে দেওয়া রয়েছে সেই জন্য আমরা এটাকে ওভারল্যাপ করার জন্য লো স্পিনে দিলাম। তাহলে এখানে কি ঘটবে, এই যে হাইড্রোজেনের 1s এবং ফ্লোরিনের এই যে 2p রয়েছে, ঠিক আছে, এদের মধ্যে আমাদের কি হবে, ওভারল্যাপ ঘটবে। এটাকে যদি আমরা 2pz ধরে নিই, এটাকে যদি আমরা pz ধরে 2pz ধরি এটাকে, তাহলে এদের মধ্যে কি হবে, ওভারল্যাপ হবে এবং ওভারল্যাপের ফলে এরকম বন্ড ফর্মেশন হবে এবং এই যে বন্ড ফর্মেশনটা হবে এই বন্ড ফর্মেশনটা হবে আমাদের সিগমা বন্ড এবং যৌগটা তৈরি হবে HF। তোমরা প্রত্যেকেই জানো HF এর মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড যেটা থাকে সেটা হচ্ছে সিগমা বন্ড এবং এই সিগমা বন্ডটা কোন কোন অরবিটাল ওভারল্যাপের ফলে হয়, হাইড্রোজেনের 1s অরবিটাল আর ফ্লোরিনের 2p অরবিটাল, অর্থাৎ 1s এবং 2p ওভারল্যাপের ফলে তৈরি হয় সিগমা বন্ড এবং সেই সিগমা বন্ডটা হেড অন ওভারল্যাপের ফলে আমাদের ঘটে। ঠিক তেমনিভাবে যেমন আমাদের HF-এর উদাহরণটা নিলাম, ঠিক তেমনিভাবে যদি আমরা এই Cl এর কথা ভাবি তাহলে হাইড্রোজেনের তো 1sই থাকবে কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে এই জায়গাটাতে হয়ে যাবে 3p, তখন সেই ক্ষেত্রে ওভারল্যাপটা হবে 1s এর সাথে 3p ওভারল্যাপ। HBr এর ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে ওভারল্যাপটা হবে 1s এর সাথে 4p এবং HI এর কথা যদি আমরা ভাবি তাহলে 1s এর সাথে হবে 5p, 1s এর সাথে আমাদের হবে 5p। এবং তোমরা যদি লক্ষ্য করো সবথেকে ভালো এক্সটেন্ট অফ ওভারল্যাপ যেটা বা সবথেকে ভালো ওভারল্যাপটা হবে HF এর মধ্যে, তার কারণটা হচ্ছে ফ্লোরিনের সাইজটা হচ্ছে ছোট, অর্থাৎ HF এর ক্ষেত্রে আমাদের বন্ড ফর্মেশনটা ভালো হবে, বন্ড এনার্জি বেশি হবে, বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম হবে এবং এক্সটেন্ট অফ ওভারল্যাপ আমাদের এখানে বেশি হবে। তাহলে যদি কোশ্চেন আসে যে HF, HCl, HBr এবং HI এর মধ্যে সিগমা বন্ড ফর্মেশন সব থেকে ভালো কোথায় হবে, তাহলে তোমরা লিখতেই পারবে যে HF গ্রেটার দেন HCl গ্রেটার দেন HBr গ্রেটার দেন HI, অর্থাৎ সবথেকে ভালো বন্ড ফর্মেশন হবে বা ওভারল্যাপ সবথেকে ভালো হবে HF এর ক্ষেত্রে। এবং সেই কারণে যদি কোশ্চেন আসে বন্ধন দৈর্ঘ্য কার কম বা বেশি হবে, তাহলে সেক্ষেত্রে HF এর বন্ধন দৈর্ঘ্য আবার সব থেকে কমে যাবে, কারণ এখানে বন্ড এনার্জি সব থেকে বেশি, এক্সটেন্ট অফ ওভারল্যাপ বেশি এবং বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি, সেই কারণে এর বন্ড লেংথ বা বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম হয়ে যাবে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন হয়ে যাবে এর অপোজিট অর্ডার। বেশ, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা নেক্সট আরেকটা টাইপের সিগমা বন্ড আলোচনা করব, সেটা হচ্ছে PP। ঠিক আছে, তাহলে আমাদের এস কমপ্লিট হলো, SP কমপ্লিট হলো, নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে PP, অর্থাৎ দুটো p অরবিটাল একে অপরের সাথে হেড অন ওভারল্যাপ করবে, হেড অন ওভারল্যাপের ফলে আমাদের তৈরি হবে সিগমা বন্ড। তো একটু আগেই দেখো এটা আলোচনা করেছিলাম যে এক্ষেত্রে এই p অরবিটালগুলোকে প্রপার ওরিয়েন্টেশনে থাকতে হবে, অর্থাৎ দুটো সাইড কি হতে হবে, পজিটিভ হতে হবে। আমরা চলে আসবো এক্সাম্পলে। PP এর ক্ষেত্রে এক্সাম্পল আমরা একটা নিচ্ছি, সেটা হচ্ছে BF3। তোমরা BF3 স্ট্রাকচার প্রত্যেকেই জানো, তিনটে ফ্লোরিনকে আমরা যদি এইভাবে রাখি তাহলে BF3টা দেখতে হবে এরকম। এর অ্যাকচুয়াল স্ট্রাকচার জিওমেট্রি কী হয় আমরা পরের ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব। তো জাস্ট BF3টাকে আমরা এখানে লিখে রাখলাম। এবার দেখো এখানে রয়েছে আমাদের বোরন আর রয়েছে ফ্লোরিন। বোরনের ক্ষেত্রে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, আমরা জানি এর টোটাল 5টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 2p1, অর্থাৎ এর বহিস্থ কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। ক্লিয়ার এতটা অবধি? বেশ। ফ্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p5, অর্থাৎ এই ইলেকট্রনগুলোকে 5টা ইলেকট্রনকে আমরা এইভাবে সাজিয়ে পরে লিখলাম। এখানে একটা জিনিস ভেবে দেখো যে বোরনে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে কটা, একটা। ফ্লোরিনে আনপেয়ার্ড ইলেকট্রন কটা রয়েছে, ফ্লোরিনে রয়েছে একটা। তার মানে এই দুটো যদি একে অপরের সাথে ওভারল্যাপ করে বোরন আর ফ্লোরিন, তাহলে তৈরি হবে BF বন্ড তৈরি হবে এবং এই যে বন্ডটা তৈরি হলো সেটা সিগমা বন্ড তৈরি হবে। বেশ, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে আমাদের 3খানা ফ্লোরিন রয়েছে, অর্থাৎ তোমরা দেখেই বুঝতে পারছো যে এই বোরন, একটা বোরন 3টে ফ্লোরিনের সাথে বন্ধন তৈরি করবে এবং বন্ড ফর্মেশন করবে। তাহলে এক্ষেত্রে যে নিয়মটা আমাদেরকে দেখতে হবে সেটা দেখো, খুব ভালো করে খেয়াল করো। এই যে বোরনটা রয়েছে, এই বোরনটাকে আমাদেরকে হিট দিয়ে বা বাইরে থেকে এনার্জি দিয়ে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে।
এক্সাইটেড স্টেটে নিয়ে গেলে বিটাকে আমরা লিখতে পারি বি স্টার হিসাবে। বিটাকে কী হিসাবে লিখতে পারি? বি স্টার হিসাবে লিখতে পারি। এটাকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে প্রথম উত্তেজিত স্তরে, বা আমরা লিখতে পারি ফার্স্ট এক্সাইটেড স্টেট। প্রথম উত্তেজিত স্তরে বিটাকে নিয়ে গেলে এই যে বি স্টারটা তৈরি হলো, এর কনফিগারেশন হয়ে যাবে 1:2s1 2p2, 1:2s1 2p2। তো এখানে দেখো 2s এর ক্ষেত্রে এখানে আমাদের এবার একটা ইলেকট্রন হয়ে গেল। আগে কটা ইলেকট্রন ছিল? দুটো ইলেকট্রন ছিল, পেয়ার ছিল, সেই জন্য সেটা কোনো ওভারল্যাপে কাজে লাগছিল না। এখানে আমাদের হয়ে গেছে বহিস্থ কক্ষপথের যে এস অরবিটালে একটা ইলেকট্রন, আর পিতে মোট কটা ইলেকট্রন হয়ে গেছে? দুটো ইলেকট্রন হয়ে গেছে। অর্থাৎ এখানে কি ঘটনাটা ঘটেছে? এসের একটা ইলেকট্রন পিতে শিফট করে গেছে। শিফট করাটা খুবই সহজ, কারণ 2s আর 2p একই শক্তি স্তরে আছে, একই কক্ষপথে আছে। তাহলে ইলেকট্রনকে জাস্ট হিট দিলেই এটা 2s থেকে 2pতে চলে যায়, ঠিক আছে। তবে কখনোই হিট দিলে 1s থেকে 2s বা 2pতে কিন্তু যাবে না। 2s থেকে 2pর মধ্যে এটা যেতে পারবে, কারণ একই শক্তি স্তরে এরা রয়েছে। তো এর ফলে আমাদের লাভটা কি হলো? এর ফলে দেখো আমরা 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে গেলাম, 2s-এ একটা এবং 2pতে দুটো। আচ্ছা, এবারে কি হবে দেখো, এই যে আমাদের বোরনের ক্ষেত্রে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এই 3টে আনপেয়ার্ড ইলেকট্রন কি হবে এবার? এই যে আমাদের 3খানা ফ্লোরিন নেওয়া রয়েছে, এই 3টে ফ্লোরিনের তো 3টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তাহলে তাদের সাথে দেখো এবার সহজেই বন্ড ফরমেশন করতে পারবে। তাহলে বন্ডগুলো কি কি হবে? প্রথম বোরনের যে ইলেকট্রনটা রয়েছে, তাহলে এটা হচ্ছে 2s, তাহলে এই 2s-এর সাথে আমাদের ফ্লোরিনের এই যে 2p ইলেকট্রন রয়েছে, সেই 2pর একটা বন্ড ফরমেশন হবে। আচ্ছা, দ্বিতীয় বন্ড ফরমেশনটা কি হবে? আমাদের এই যে বোরনের 2 নম্বর যে ইলেকট্রনটা, অর্থাৎ 2pতে যে ইলেকট্রনটা রয়েছে, সেটা ফ্লোরিনের 2pর সাথে বন্ড হবে, ঠিক আছে। তবে সেই বন্ডটা এই ফ্লোরিন নয়, আমাদের তো এখানে আরও 2খানা ফ্লোরিন রয়েছে, ঠিক আছে। তাহলে 2 নম্বর ফ্লোরিনের যে 2pতে ইলেকট্রনটা থাকবে তার সাথে বন্ড ফরমেশন করবে। আর বোরনের 3 নম্বর যে ইলেকট্রনটা রয়েছে, অর্থাৎ এটাও দেখো 2pতে রয়েছে, তাহলে সেটা আরেকটা যে 3 নম্বর ফ্লোরিনের যে আমাদের 2pতে ইলেকট্রনটা পড়ে থাকবে তার সাথে বন্ড ফরমেশন করবে। তাহলে এখানে 3টে বন্ড কীরকম হবে? প্রথম বন্ডটা হবে 2s2p, দ্বিতীয় বন্ডটা হবে 2p2p, তৃতীয় বন্ডটা হবে 2p2p। এরকমভাবে 3খানা বন্ড ফরমেশন হবে। 3টে বন্ডই হবে সিগমা বন্ড, কারণ প্রত্যেকটাই আলাদা আলাদা মলিকিউল এই অ্যাটমের মধ্যে হয়েছে, সেই কারণে আমাদের এক্ষেত্রে 3টে বন্ডই হবে সিগমা বন্ড, এবং ওভারল্যাপগুলো হবে হেড অন ওভারল্যাপ, এবং এই ওভারল্যাপের ফলে আমাদের যে বন্ড তৈরি হবে সেটা হচ্ছে আমাদের সিগমা বন্ড ফরমেশন হবে। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো 3 ধরনের সিগমা বন্ড পেলাম, সেটা হচ্ছে SS, দ্বিতীয়ত SP, তৃতীয়ত হচ্ছে PP। এর মধ্যে খেয়াল রাখবে SS এবং SP অনলি সিগমা বন্ড ফরমেশন করে, কিন্তু PP আমাদের সিগমা এবং পাই উভয় বন্ডই ফরমেশন করতে পারে। তাহলে সিগমা বন্ডের ক্ষেত্রে পেলাম SS, SP আর হচ্ছে PP। এদের মধ্যে এই দুটো অনলি সিগমা বন্ড, আর PP যেমন সিগমা বন্ড তৈরি করতে পারে, তেমনি পাই বন্ড ফরমেশনও করতে পারে। তাহলে আমরা এরপরেই দেখে নেব পাই বন্ডের ক্ষেত্রে যে PP কীভাবে পাই বন্ড ফরমেশন করে, সেটা এবার আমরা জানব। দেখো এখানে একটা উদাহরণ নিলাম O2 এর ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে পাই বন্ড ফরমেশন হচ্ছে। দেখো এখানে দুটো অক্সিজেন পরমাণু রয়েছে, অক্সিজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো 8টা। তাহলে এর কনফিগারেশন হবে 1s2 2s2 2p4, এরও কনফিগারেশন হবে 1s2 2s2 2p4। ক্লিয়ার এতটা অবধি? বেশ। তো এখানে যে ঘটনাটা হয় দেখো, যদি আমরা 2p4-এর কথা যদি আমরা ভাবি, তাহলে ইলেকট্রনগুলোকে আমরা বসালে এখানে কটা ইলেকট্রন আনপেয়ার্ড রইল? দুটো। ঠিক তেমনিভাবে এই অক্সিজেনের ক্ষেত্রেও আমরা যদি ইলেকট্রনগুলোকে বসাই, তাহলে এখানেও দুটো ইলেকট্রন আনপেয়ার্ড রইল। আচ্ছা, এটাকে অপোজিট স্পিনে লিখতেও পারো, নাও লিখতে পারো, ঠিক আছে। আর আগেরগুলো লিখেছি, এটা লিখছি না। তো এই প্রথম ইলেকট্রনটার সাথে এর প্রথম ইলেকট্রনটার যে বন্ড ফরমেশন হবে, সেই বন্ড ফরমেশনটা হবে পি এর সাথে পি। তাহলে পি এর সাথে পি বন্ড ফরমেশন হয়ে সেই বন্ড ফরমেশনটা হবে সিগমা বন্ড ফরমেশন। এবং দ্বিতীয় যে ইলেকট্রনটা রয়েছে তার সাথে যে দ্বিতীয় ইলেকট্রনটা, এরা যখন বন্ড ফরমেশন করবে তখন তৈরি করবে পাই বন্ড। খেয়াল রাখবে, যখন দুটো পরমাণুর মধ্যে, পার্টিকুলার দুটো পরমাণুর মধ্যে যখন প্রথম বন্ডটা ফরমেশন হয় তখন সেটাকে বলা হয় সিগমা বন্ড, এবং দ্বিতীয় বন্ড যখন ফরমেশন হয় তখন সেটাকে বলা হয় পাই বন্ড। আগে সিগমা বন্ড ফরমেশন হয়, তারপর পাই বন্ড ফরমেশন হয়। সিগমা বন্ড ফরমেশন না হলে পাই বন্ড কোনোদিনও ফরমেশন হয় না।
তাহলে যখন কোথাও দুটো বন্ড থাকবে তোমরা সহজেই বুঝতে পেরে যাবে যে একটা হবে সিগমা বন্ড আর একটা হবে পাই বন্ড। তোমরা প্রত্যেকেই জানো যে অক্সিজেনের সাথে অক্সিজেনের ডবল বন্ড থাকে, এই ডবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। ঠিক তেমনিভাবে কোথাও যদি ট্রিপল বন্ড থাকে তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে এর মধ্যে একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড এবং দুটো হচ্ছে পাই বন্ড। ঠিক আছে, জাস্ট একটা এক্সেপশনাল কেস আছে C2-র ক্ষেত্রে এবং B2-র ক্ষেত্রেও, সেটা আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে পড়ব। সেখানে আমরা দেখব যে C2 হচ্ছে এমন একটা মলিকিউল যার ক্ষেত্রে কোনো রকম সিগমা বন্ড ফর্মেশন হয় না, শুধুমাত্র পাই বন্ড ফর্মেশন হয়। তো সেটাকে বাদ দিলে বা সেই এক্সেপশনাল কেসটা বাদ দিলে আমাদের কিন্তু সমস্ত ক্ষেত্রের জন্যই সিগমা বন্ড ফর্মেশন মাস্ট। সিগমা বন্ড ফর্মেশন হওয়ার জন্য আমাদের পাই বন্ড ফর্মেশন হবে। ক্লিয়ার? বেশ, এবার এটাকে পিএক্স, এটাকে পিওয়াই, এটাকে পিজেড আমরা ধরতেই পারি। আমরা প্রত্যেকেই জানি পি এর তিনটে ভাগ, পিএক্স, পিওয়াই, পিজেড। সবসময়ের জন্য খেয়াল রাখবে যে পিজেডের সাথে পিজেডের যে বন্ড ফর্মেশনটা হয় সেটাকে সিগমা বন্ড বলা হয় এবং পিওয়াইয়ের সাথে পিওয়াইয়ের যে বন্ড ফর্মেশনটা হয় সেটাকে পাই বন্ড বলা হয়। তাহলে এখানে জাস্ট আমি একটু কারেকশন করে দিচ্ছি, এই পিওয়াইয়ের সাথে পিওয়াই এই যে বন্ড ফর্মেশনটা এটাকে আমাদের পাই বন্ড ধরে নেওয়া হচ্ছে আর এটাকে আমাদের ধরে নেওয়া হচ্ছে সিগমা বন্ড ধরে নেওয়া হচ্ছে। কেন এটাকে করলাম আমরা এরকম? তার কারণ এটা পিজেড আর এটাকে জাস্ট পিজেড লিখেছি বলে এদের মধ্যে আমরা এটাকে সিগমা বন্ড রাখলাম, আর একটাকে আমরা করলাম পাই বন্ড। তাহলে একই পরমাণুর মধ্যে দুটো বন্ড ফর্মেশন হলো, তাই এক্ষেত্রে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। জিনিসটা খেয়াল রাখবে যে পিজেডের সাথে পিজেড বন্ড ফর্মেশনটাকে জেনারেলি প্রথাগত কনভেনশনাল মেথড অনুযায়ী সিগমা বন্ড ধরে নেওয়া হয়, এর নির্দিষ্ট কোনো কারণ নেই। এবং পিওয়াইয়ের সাথে পিওয়াইটাকে পাই বন্ড ধরে নেওয়া হয়। একটা সিগমা একটা পাই, প্রথম বন্ডটা সবসময় সিগমা বন্ড ফর্মেশন হয় এবং দ্বিতীয় বন্ডটা সবসময় পাই বন্ড ফর্মেশন হয়। তো একটা জাস্ট এক্সাম্পলের সাহায্যে এই যে O2-র এক্সাম্পলটা লিখেছি এখানে আমরা দেখে নেব যে কীভাবে সিগমা বন্ড এবং পাই বন্ড ফর্মেশন হয়। দেখো, এই হচ্ছে আমাদের পিজেডের লোভ। দেখো, পিজেডটাকে তো জেনারেলি এরকম লেখা হয়, আমরা নিজেদের সুবিধার জন্য বা জিনিসটা দেখতে ভালো লাগবে বলে আমরা এখানে কি করলাম, এই মাঝখানে অক্সিজেনটাকে রেখে দুদিকে দুটো লোভকে রাখলাম। তাহলে এটাকে প্লাস এটাকে মাইনাস, এটাকে প্লাস এটাকে মাইনাস করলাম। এটা হচ্ছে এই অক্সিজেনের পিজেড আর এটাও হচ্ছে এই অক্সিজেনটার পিজেড। ক্লিয়ার? এদের মধ্যে দেখো হেড অন ওভারল্যাপ হয়েছে, হেড অন ওভারল্যাপ হয়েছে বলে এই বন্ডটাকে আমরা বলতে পারি সিগমা বন্ড। তাহলে এখানে আমাদের সিগমা বন্ড ফর্মেশন হলো, যে সিগমা বন্ডটা ফর্মেশন হলো পিজেড পিজেড অর্থাৎ টু পিজেড এর অরবিটালের ওভারল্যাপের ফলে আমাদের সিগমা বন্ডটা ফর্মেশন হলো। ক্লিয়ার? বেশ, এরপর আমাদের তৈরি করতে হবে পাই বন্ড ফর্মেশন। তাহলে পাই বন্ড ফর্মেশনের জন্য আমাদের রয়েছে পি ওয়াই অরবিটাল। এই দুটো পি ওয়াই অরবিটালকে আমরা কীরকম করে লিখলাম, এরকম সোজাসুজি করে লিখলাম। বেশ, আমরা দেখেছিলাম আগেই যে পাই বন্ড ফর্মেশন যখন হয় তখন ওভারল্যাপটা হয় ল্যাটারাল ওভারল্যাপ। তাহলে এর সাথে এর এরকম ওভারল্যাপ হবে। আগের ওভারল্যাপটা হলো কি মুখোমুখি ওভারল্যাপ, সিগমা বন্ড ফর্মেশন হয়ে গেছে। এখানে এটা পাশাপাশি ওভারল্যাপ হবে, তাহলে এটাকে প্লাস রাখলাম, এটাকে মাইনাস রাখলাম। ক্লিয়ার এত অবধি? বেশ, তাহলে এর সাথে বন্ড তৈরি হবে, এর সাথে বন্ড তৈরি হবে। ঠিক আছে? তো এখানে দেখো উপরে নিচে দুদিকে দেখানো হয়েছে, দুটো করে দাগ দেওয়া হয়েছে জাস্ট এটা বোঝানোর জন্য। খেয়াল রাখবে যে এই পুরোটা মিলেই এর সাথে এর বন্ড ফর্মেশন মিলেই আমাদের তৈরি হচ্ছে পাই বন্ড। এটা একটাই জিনিস, এটাকে দুটো ভাগে এইভাবে ভাগ করে দেখানো হয়েছে, তা নাহলে তোমাদের মনে হবে এই দিকটা বন্ড ফর্মেশন হচ্ছে এই দিকটা হচ্ছে না, কিন্তু দুটো মিলেই আমাদের তৈরি হচ্ছে পাই বন্ড। এটাকে আমরা বলতে পারি পাই বন্ড। কার কার মধ্যে হচ্ছে? পিওয়াইয়ের সাথে পিওয়াই বন্ড ফর্মেশন করে আমাদের পাই বন্ড ফর্মেশন হচ্ছে। তাহলে এখানে একটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, আর এই দুটো মিলে একটাই বন্ড, সেটা হচ্ছে পাই বন্ড। তাহলে এখানে একটা সিগমা একটা পাই বন্ড, একটা সিগমা একটা পাই বন্ড। ওভারল্যাপটা কার কার মধ্যে হচ্ছে? দুটোই টুপি ওভারল্যাপের ফলে হচ্ছে। এটাও টুপি, এটাও টুপি। এবারে এটা টুপি জেড, এটা হচ্ছে টুপি ওয়াই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়াল ওভারল্যাপটা টুপি ওভারল্যাপের ফলেই হচ্ছে। ক্লিয়ার এতটা অবধি? বেশ, এরপরে আমরা এরই আরেকটা পার্ট বা এক্সাম্পল আমরা দেখে নেব N2 এর ক্ষেত্রে বা নাইট্রোজেনের ক্ষেত্রে। ঠিক যেমনভাবে আমরা অক্সিজেন দেখলাম, আমরা দেখে নেব নাইট্রোজেনের ক্ষেত্রে কেমন বন্ড ফর্মেশনটা হয়। খুব সহজ ব্যাপার। দেখো, N2 হিসাবে যদি আমরা লিখি বা N2 এর এক্সাম্পলটা যদি আমরা দিই, তাহলে এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। এর কনফিগারেশন আমরা জানি 1:2:2p3, এরও কনফিগারেশন হচ্ছে 1:2:2p3, কারণ নাইট্রোজেনের 7টা করে ইলেকট্রন থাকে। তো পিতে দেখো 3টে ইলেকট্রনই আনপেয়ার্ড ইলেকট্রন, এখানেও পিতে দেখো 3টে ইলেকট্রনই আনপেয়ার্ড ইলেকট্রন। বেশ, এটাকে তোমরা উল্টো স্পিনে লিখতে পারো ওভারল্যাপটা বোঝানোর জন্য।
তাহলে এর সাথে এর ওভারল্যাপ হবে, এর সাথে এর ওভারল্যাপ হবে, এর সাথে এর ওভারল্যাপ হবে। লাস্টেরটাকে যদি আমরা পিজেড, এর লাস্টেরটাকে পিজেড ধরে নিই, তাহলে এই বন্ডটাকে আমরা বলবো সিগমা বন্ড। পিওয়াই এর সাথে পিওয়াই যে বন্ডটা ফর্মেশন হবে সেটাকে বলবো পাই বন্ড। পি এক্সের সাথে পি এক্সের যে ফর্মেশন হবে সেটাকে বলবো পাই বন্ড। অর্থাৎ নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ট্রিপল বন্ড তৈরি হয়, তার মধ্যে একটা সিগমা, দুটো পাই। ক্লিয়ার? বেশ, এবার ছবিটা আমরা যেরকমভাবে আঁকবো, দেখো নাইট্রোজেন নাইট্রোজেন, এর পি অরবিটালের লোবগুলোকে আঁকলাম, এটাকে আমরা পিজেড, এটাকে হচ্ছে পিজেড, এটা হচ্ছে পিজেড। এদের মধ্যে যে বন্ড ফর্মেশনটা হবে সেই বন্ড ফর্মেশনটা হচ্ছে আমাদের সিগমা বন্ড। ক্লিয়ার? একটা বন্ড ফর্মেশন হয়ে গেল। নেক্সটটা তো আমরা প্রত্যেকেই জানো, O2তে আমরা একটু আগে ড্র করলাম, কি বন্ড ফর্মেশন হবে এখানে? পাই বন্ড ফর্মেশন হবে। আচ্ছা, এর সাথে এর বন্ড ফর্মেশন হবে, এটার সাথে এটার ফর্মেশন হবে, এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। কি বন্ড ফর্মেশন হলো? পাই বন্ড ফর্মেশন হলো। আচ্ছা, এই পাই বন্ড ফর্মেশনটা 2POY 2POY POY POY পাই বন্ড ফর্মেশন হলো। আরেকটা পাই বন্ড দেখো এক্স অ্যাক্সিস, দেখো এটাকে যদি একটা অ্যাক্সিস ধরি, এটা যদি একটা অ্যাক্সিস ধরি, আর একটা অ্যাক্সিস আমরা জানি এরকম বরাবর হয়, তাহলে এটার ক্ষেত্রেও আমাদের আর একটা অ্যাক্সিস হবে ঠিক এরকম বরাবর। তাহলে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে আমাদের যে বন্ড ফর্মেশনটা হবে সেই বন্ড ফর্মেশনটা হবে পাই বন্ড ফর্মেশন, কারণ এরা দেখো পরস্পর পাশাপাশি আছে। তাহলে এই এদের সাথে যে বন্ড ফর্মেশনটা হবে এইগুলোর মধ্যে এটা হবে আরেকটা পাই বন্ড ফর্মেশন, এবং এটাকে আমরা লিখতে পারবো PX পাই বন্ড ফর্মেশন। তাহলে এখানে আমাদের যে ছবিটা দাঁড়ালো বা স্ট্রাকচারটা দাঁড়ালো, এটার থেকে আমরা দেখতে পেলাম একটা সিগমা বন্ড ফর্মেশন এবং দুটো পাই বন্ড ফর্মেশন আমাদের হলো। খেয়াল রাখবে, যখনই একটা কোনো বন্ড থাকবে তখন সেটাকে আমরা বলবো সিগমা, তারপরে যদি আমাদের তার থেকে বেশি বন্ড থাকে তাহলে আমরা সেটাকে বলবো পাই বন্ড। জাস্ট একটা এক্সাম্পল যদি আমরা দিই, ধরো লেখা আছে সি ডবল বন্ড সি, এখান থেকে আছে ধরো সি ট্রিপল বন্ড এন, এখানেও আছে ধরো সি ট্রিপল বন্ড এন, এদিকেও আছে সি ট্রিপল বন্ড এন, এদিকেও আছে সি ট্রিপল বন্ড এন। যদি কোশ্চেন আসে যে এখানে টোটাল কতগুলো সিগমা বন্ড আছে, কতগুলো পাই বন্ড আছে, কিভাবে কাউন্ট করবে? দেখো, এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড, কারণ একটা করে করে বন্ড আছে, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, চারটে হয়ে গেল। এখানকার মধ্যে একটা সিগমা বন্ড আছে তাহলে 5টা, এখানে একটা সিগমা বন্ড আছে 6টা, এখানে একটা সিগমা বন্ড আছে 7টা, এখানে একটা 8টা, এখানে একটা 9টা। তার মানে লিখে দিতে পারলে 9টা সিগমা বন্ড আছে। টোটাল কটা সিগমা বন্ড? 9টা। এবার পাই বন্ড কাউন্ট করতে হবে। কিভাবে কাউন্ট করবে? বাকিগুলো যেগুলো পড়ে আছে সেটা পাই বন্ড। এখানে একটা সিগমা হলে দুটো পাই বন্ড পড়ে আছে, এখানে দুটো পাই বন্ড পড়ে আছে, এখানে দুটো পাই বন্ড পড়ে আছে, এখানে দুটো পাই বন্ড পড়ে আছে, তাহলে 4 দুগুণে 8টা হয়ে গেল। আর এখানটাতে দেখো ডবল বন্ড ছিল সেই জন্য একটা পাই বন্ড পড়ে আছে। তাহলে এখানে 9টা সিগমা বন্ড, 9টা পাই বন্ড। তাহলে এইভাবে সহজেই বলতে পারবে যে কটা সিগমা বন্ড এবং কটা পাই বন্ড আছে। সিগমা বন্ড তৈরি হয় এসএস, এসপি এবং পিপি এর ওভারল্যাপের ফলে। পাই বন্ড ফর্মেশন হয় পিপি এর ওভারল্যাপের ফলে। এরপর আমরা দেখব পিডি এবং ডিডি, এদের ক্ষেত্রেও আমাদের তৈরি হয় পাই বন্ড ফর্মেশন। তাহলে নেক্সট হেডিং হবে আমাদের পিডি। জাস্ট এতটা অবধি দেখে রাখলেই তোমাদের হবে, মোটামুটি সিলেবাসে এতটাই অন্তর্ভুক্ত আছে যে পিডি এর ক্ষেত্রে পাই বন্ড কেমন ফর্মেশন হয় সেটা একটু দেখে নেওয়া। সিগমা বন্ডের ক্ষেত্রে তোমরা জানলে এক্সটেন্ড অফ ওভারল্যাপটা বেশি হবে, বন্ড এনার্জি বেশি হবে, বন্ধন দৈর্ঘ্যটা কম হবে এবং বন্ডটা বেশি স্টেবল হবে বা স্থায়ী হবে। পাই বন্ডের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে বন্ডটা দুর্বল প্রকৃতির হবে, এক্সটেন্ড অফ ওভারল্যাপটা কম হবে, অর্থাৎ ওভারল্যাপটা ভালো হবে না। ওভারল্যাপ যদি ভালো না হয় তাহলে বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা ভালো হবে না। ফলে কি হবে? সহজেই বন্ডটাকে ব্রেক করা যাবে বা সহজেই বন্ডটাকে ভেঙে ফেলা যাবে, ফলে বন্ধনটার স্থায়িত্বটা কি হয়ে যাবে? কমে যাবে। ক্লিয়ার এতটা অবধি? তাহলে সিগমা বন্ড এবং পাই বন্ডের মধ্যে যদি ডিফারেন্স আছে তাহলেও কিন্তু তোমরা খুব সহজেই জিনিসটাকে লিখতে পারবে। নেক্সট হচ্ছে পিডি এর মধ্যে আমাদের কি পাই বন্ড রয়েছে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের পি অরবিটাল, এটা প্লাস, এটাকে মাইনাস করতে পারি। আরেকটা হচ্ছে ডি অরবিটাল, যেটা শেপ তোমরা জানো ডবল ডাম্বেল টাইপের শেপ, ঠিক আছে? তো ডবল ডাম্বেল শেপটার ক্ষেত্রে আমাদের এটা প্লাস, এটাকে মাইনাস রাখলাম, তাহলে এটাকে যদি মাইনাস রাখা হয় তাহলে এর বিপরীত দিকে এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে দেখো বন্ড ফর্মেশন হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস। বন্ড ফর্মেশনের ফলে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেই স্ট্রাকচারটা কেমন হবে? সেই স্ট্রাকচারটা দেখো তৈরি হবে ঠিক এরকম টাইপের। এই পোর্শনে ওভারল্যাপটা হয়েছে এবং এই পোর্শনে আমাদের ওভারল্যাপটা হয়েছে। তাহলে এই যে ওভারল্যাপটা তৈরি হলো পি এবং ডি এর মধ্যে, এই ওভারল্যাপটাকে বলা হয়ে থাকে পি পাই ডি পাই ওভারল্যাপ।
আগের ওভারল্যাপটা যেটা আমরা অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে করলাম সেটা ছিল পি পাই ওভারল্যাপ, পাই বন্ডের যে ওভারল্যাপগুলো, এটার ক্ষেত্রে আমরা যে ওভারল্যাপটা পাচ্ছি সেটা হচ্ছে পি পাই ওভারল্যাপ। ক্লিয়ার হয়েছে এতটা? বেশ। ঠিক তেমনিভাবে যদি আমরা ডিডি এর ক্ষেত্রে দেখি তাহলে এখানেও একটা ডি অরবিটাল, এখানেও একটা ডি অরবিটাল নেবে, দিয়ে ডি অরবিটাল একে অপরের সাথে জুড়ে দেবে। ছবিটা জাস্ট এই টাইপেরই হবে। এখানে যেমন ডিটা রয়েছে এর পাশে ডি অরবিটালটা এসে কি করবে, বন্ড ফরমেশন করবে। বেশ, তো এবারে আমরা একটা কোশ্চেন দেখব। সেই কোশ্চেনটাতে আমরা দেখে নেব যে কোনো একটা বন্ধনে কতগুলো পি পাই এবং কতগুলো পি পাই বন্ড ফরমেশন হয়, তাহলে সেটা এবার আমরা জানবো। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম যে SO2 এর ক্ষেত্রে যে পাই বন্ধনগুলো তৈরি হয় তার মধ্যে পি পাই বন্ধন কটা আছে আর পি পাই বন্ধন কতগুলো আছে সেটা আমাদেরকে একটু কাউন্ট করে দেখে নিতে হবে, তাহলেই আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। তো প্রথমেই দেখো সালফারের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টা। এটাকে আমরা বলতে পারি 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে দেখো টোটাল 16টা ইলেকট্রন আমরা কাভার করেছি। এতে একটা জানি আমরা ডি অরবিটাল থাকে, সেই ডি অরবিটালে কোনো রকম ইলেকট্রন থাকে না। ক্লিয়ার এতটা অবধি? বেশ। 3s বহিস্থ কক্ষপথ হচ্ছে 3, তাহলে আমাদের 3s ইলেকট্রনগুলোকে আমরা বসালাম। 3s দুটো ইলেকট্রন, 3p-তে 4টি ইলেকট্রন। বেশ, এরপরে আমরা সাইডে অক্সিজেনটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো 1s2 2s2 2p4। এখানেও পিতে হচ্ছে আমাদের কটা ইলেকট্রন, 4টে ইলেকট্রন, আর এসে হচ্ছে 2s হচ্ছে দুটো ইলেকট্রন। তাহলে এসের সাথে অক্সিজেনের যে বন্ড ফরমেশন হবে, তাহলে SO2 বলেছে, তাহলে এখানে আমাদের কটা অক্সিজেন নিতে হবে, দুটো অক্সিজেন নিতে হবে। তাহলে এরও 1s2 2s2 2p4। ক্লিয়ার এতটা অবধি? বেশ, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে এসটা রয়েছে এর দুটো আনপেয়ার ইলেকট্রন রয়েছে। কটা আনপেয়ার ইলেকট্রন? দুটো। কিন্তু প্রত্যেকটা অক্সিজেনে আবার দুটো করে আনপেয়ার ইলেকট্রন রয়েছে। তাহলে এই এসের সাথে ওগুলোকে যদি বন্ড করতে হয় তাহলে এই প্রতিটা ওয়ের সাথে এসের বন্ড ফরমেশনের জন্য আমাদের দেখতেই পাচ্ছি যে একটা সিগমা বন্ড ফরমেশন হবে, অপরটা পাই বন্ড ফরমেশন হবে। ঠিক তেমনি দ্বিতীয় অক্সিজেনটার ক্ষেত্রে একটা সিগমা বন্ড ফরমেশন হবে, একটা পাই বন্ড ফরমেশন হবে, কারণ এই অক্সিজেনের দুটো আনপেয়ার ইলেকট্রন, এই অক্সিজেনটারও দুটো আনপেয়ার ইলেকট্রন, এবং যে বন্ডগুলো ফরমেশন হবে সেগুলো হবে ডবল বন্ড ফরমেশন। তাহলে সমস্যাটা কোথায়? ঠিক যেমন সমস্যা আমরা BF3-র ক্ষেত্রে ফেস করেছিলাম, এখানেও আমাদের একই রকম সমস্যা রয়ে গেল। সেটা হচ্ছে যে এই অক্সিজেন দুটোতে যদি দুটো দুটো করে 4টে আনপেয়ার ইলেকট্রন থাকে, তাহলে আমাদের সালফারে টোটাল 4টে আনপেয়ার ইলেকট্রন প্রয়োজন হবে। তবেই সালফারের 4টে আনপেয়ার ইলেকট্রন অক্সিজেনগুলোর সাথে বন্ড ফরমেশন করতে পারবে এবং 4টে বন্ড তৈরি হবে, নচেত কিন্তু হবে না। তাহলে সেম প্রসেস এখানে কি করতে হবে, সালফারটাকে প্রথম উত্তেজিত স্তরে নিয়ে যেতে হবে, অর্থাৎ S স্টার স্টেটে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে কি হবে, কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে। 1s2 2s2 2p6 যেমন ছিল তেমনই থাকবে। 3s যেটা রয়েছে আমাদের 3s2 যেমন ছিল তেমন থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। এখানটাতে চেঞ্জ হয়ে যাবে 3p4 যেটা রয়েছে সেটা হয়ে যাবে 3p3, তারপরে হয়ে যাবে 3d1। অর্থাৎ পি থেকে একটা ইলেকট্রন, আমাদের যে ডি এর 5টা অরবিটাল রয়েছে সবগুলোই ফাঁকা শূন্যস্থান রয়েছে, তাহলে পি থেকে একটা ইলেকট্রন ডিতে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3p3 3d1 হয়ে যাবে। তাহলে এখানটাতে দেখো 3p3 হলে আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম, এবং 3dতে একটাও ইলেকট্রন ছিল না, আমাদের এখন একটা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে 3dতে একটা ইলেকট্রন আমাদের শিফট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে এস থেকে পিয়ে পাঠালেই হতো, কি সমস্যা ছিল? দেখো, ভেবে দেখো, এস থেকে যদি পিতে যায় তাহলে এসে যেমন দুটোর থেকে একটা ইলেকট্রন হয়ে যাবে, পিয়ে দেখো দুটো ইলেকট্রন হয়ে যাবে, তাহলে আমাদের লাভ কিছু হলো না। তার কারণ আমাদের এখানে যেমন একটা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে, তেমনি এখানে এটা আবার পেয়ার্ড হয়ে যাবে, ফলে একটা আর এই ধারেরটা, সেই দুটো আনপেয়ার্ড ইলেকট্রনই আমাদের কিন্তু থেকে যাবে। তাহলে এই পি থেকে যদি একটাকে আমরা ডিতে শিফট করতে পারি তাহলে আমাদের লাভটা এরকম যে এটাও আনপেয়ার্ড হয়ে যাবে, আর এই যেটা বেরিয়ে গেল সেটা ফাঁকা জায়গাতে ঢুকছে, ফলে সেটাও আনপেয়ার্ড থাকবে, ভরাট হবে না, ফলে আমাদের টোটাল 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন আমরা পেয়ে যাব। এখন আমাদের যে বন্ড ফরমেশনগুলো হবে, কি কি বন্ড ফরমেশন হবে, ভেরি ইজি জিনিস। দেখো, একটা একটা করে আমি বলছি। সালফারের দেখো পিতে প্রথম ইলেকট্রনটা রয়েছে, অক্সিজেনের একটা ইলেকট্রন নিলাম, তাহলে এদের মধ্যে প্রথমটা তৈরি হবে সিগমা বন্ড। তাহলে সালফারের জন্য হচ্ছে আমাদের 3p এবং অক্সিজেনের জন্য আমাদের রয়েছে 2p। তাহলে 3pর সাথে 2p কী হবে, সিগমা বন্ড হবে।
প্রথমেই সিগমা বন্ডগুলো ফর্মেশন হয়, তাহলে আমাদের এটা প্রথমেই হয়ে গেল সিগমা বন্ড। দ্বিতীয়টা কি হবে, সালফারের যে 2 নাম্বার ইলেকট্রনটা রয়েছে 3p-তে, সেটা কার সাথে বন্ড ফর্মেশন করবে, অক্সিজেনের যে p-তে ইলেকট্রনটা রয়েছে তার সাথে বন্ড ফর্মেশন করবে। তাহলে এটাও হয়ে যাবে 3p 2p সিগমা বন্ড। তাহলে আগে দুটো সিগমা বন্ড আমাদের কমপ্লিট হয়ে গেল, সালফারের সাথে একটা অক্সিজেন এবং সালফারের সাথে আবার দ্বিতীয় অক্সিজেন, 3pর সাথে 2p, 3p 2p 3p 2p। নেক্সট এবারে কি 3 নাম্বার যে সালফারের ইলেকট্রনটা রয়েছে সেটা অক্সিজেনের এই যে দ্বিতীয় ইলেকট্রনটা রয়েছে, আরেকটা যে আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে রয়েছে, তাহলে 3p এবং 2p অক্সিজেনের, এটা সালফারের 3p অক্সিজেনের 2p, এদের মধ্যে তৈরি করবে পাই বন্ড। ক্লিয়ার? আগে দেখো প্রথমটার সাথে প্রথমটা আমাদের সিগমা বন্ড ফর্মেশন হয়েছে, তারপরে 3 নম্বরের সাথে এটা 3 নম্বর ইলেকট্রনটা মিলে আমাদের কি তৈরি হলো, পাই বন্ড ফর্মেশন হলো। 4 নাম্বার যে আমাদের ইলেকট্রনটা পড়ে রয়েছে, ঠিক আছে, এটা যে বন্ড ফর্মেশন করবে 4 নম্বর বন্ডটা হবে আমাদের দ্বিতীয় যে অক্সিজেনটা রয়েছে তার যার একটা আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে রয়েছে তার সাথে। তাহলে এইটা দেখো এবারে 3p আর নেই, 3d হয়ে গেছে। তাহলে সালফারের 3d আর অক্সিজেনের 2p, এটাও আমাদের ফর্মেশন হবে পাই বন্ড। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের দুটো সিগমা বন্ড ফর্মেশন হলো, দুটো পাই বন্ড ফর্মেশন হলো। আমরা একটু আগেই বলছিলাম যে এই যে স্ট্রাকচারটা হবে, দুটো সিগমা বন্ড থাকবে, দুটো পাই বন্ড থাকবে। তো যে পাই বন্ডগুলো তৈরি হলো, দেখো প্রথমটা হলো 3p 2p, তার মানে p এর সাথে p এর সাথে p মানে p পাই বন্ড ফর্মেশন হলো। নেক্সট হলো p এর সাথে d মানে হচ্ছে p পাই পাই বন্ড ফর্মেশন হলো। তাহলে একটা পাই বন্ড হচ্ছে p পাই এবং p d পাই বন্ড ফর্মেশন হবে কটা, একটা। তাহলে এই যে দুটো আমাদের পাই বন্ড রয়েছে, একটা হচ্ছে আমাদের p পাই আর একটা হচ্ছে আমাদের p d পাই, দু ধরনের দুটো বন্ড আমাদের ফর্মেশন হলো। বেশ, এই হলো আমাদের SO2 এর ব্যাপার। নেক্সট আমরা যেটা লাস্ট আলোচনা করব সেটা হচ্ছে SO3-র ক্ষেত্রে কি হবে, সেই জিনিসটা আমরা জাস্ট আলোচনা করব, তাহলে আমাদের টপিকটা কি হবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো SO3-র ক্ষেত্রে আমাদের একই কোশ্চেন, যে SO3-র ক্ষেত্রে p পাই এবং p d পাই বন্ড ফর্মেশন কতগুলো হবে সেটা আমাদেরকে এবার আলোচনা করতে হবে। তো এখানে দেখো অক্সিজেন দুটো ছিল, এখানে আরেকটা অক্সিজেন বাড়বে, তাহলে হয়ে যাবে 1:2 2:2 2p4। এর ক্ষেত্রেও আমাদের যে ঘটনাটা ঘটবে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাবে। তাহলে আগেরটাতে দেখো সালফারটাকে প্রথম উত্তেজিত স্তরে নিয়ে গেলেই আমাদের কাজ হয়ে গিয়েছিল, এবং সেক্ষেত্রে আমাদের কি হয়েছিল, p থেকে একটা ইলেকট্রন d-তে চলে গিয়েছিল। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আরও একটা ইলেকট্রনকে আমাদের d-তে নিয়ে যেতে হবে। তাহলে পরের যে স্টেপটা হবে সেটা হবে s ডবল স্টার, এবং সেক্ষেত্রে আমাদের যে কনফিগারেশনটা হবে সেটা হবে 3s1 হয়ে যাবে, এটা 3s2 ছিল, এটা 3s1 হয়ে যাবে। ঠিক আছে? 3p3 হয়ে যাবে এবং 3d2 হয়ে যাবে। তাহলে 3s-এ একটা ইলেকট্রন, p-তে 3টি ইলেকট্রন আর d-তে হচ্ছে 2টো ইলেকট্রন। তাহলে এবার ভেবে পড়ে দেখো আমাদের পুরো জিনিসটা সিস্টেমটা তৈরি হয়ে গেল। 3 আর 2 5 আর 1 6টা ইলেকট্রন হয়ে গেল। 3টে অক্সিজেনের জন্য 6টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একে অপরের সাথে বন্ড ফর্মেশন হবে। প্রথমেই হবে সিগমা বন্ড, তাহলে প্রত্যেকটা মানে এসের প্রত্যেকটা ইলেকট্রন প্রথমেই অক্সিজেনগুলোর সাথে সিগমা বন্ড ফর্মেশন করবে, তারপর পাই বন্ড ফর্মেশন করবে। তাহলে দেখো সহজেই আমরা বলতে পারবো এই যে 1 নাম্বারটা রয়েছে, মানে আমাদের এখানে রয়েছে এটা 3s, এসে 3s, আর প্রথম অক্সিজেনটার যে কোনো অক্সিজেন তোমরা নিতে পারো, তার যে প্রথম ইলেকট্রন মানে 2p, 3s-এর সাথে 2p, এটা আমাদের তৈরি হবে সিগমা বন্ড। ক্লিয়ার? তারপরে আমাদের দেখো চলে আসছি 2 নম্বরে 3pর এই যে এসের যে 3p ইলেকট্রনটা রয়েছে, এটা দেখো অপর একটা ইলেকট্রনের মানে অক্সিজেনের 2p-এর সাথে তৈরি করবে কি বন্ড, সিগমা বন্ড। তাহলে 1 নাম্বার 2 নাম্বার হয়ে গেল। 3 নম্বরে আমাদের যে 3pর ইলেকট্রনটা রয়েছে, কার 3p ইলেকট্রন, এসের যে 3p ইলেকট্রনটা রয়েছে সেটা অপর একটা যে অক্সিজেন রয়েছে তার যে আনপেয়ার্ড ইলেকট্রন মানে 3 নম্বর অক্সিজেনের যে আনপেয়ার্ড ইলেকট্রন তার সাথে কি করবে, বন্ড ফর্মেশন করবে। আচ্ছা, এই আগেরগুলোকে মুছে দিচ্ছি। আচ্ছা, এরপর 4 নম্বরে আচ্ছা 3pর সাথে 2p কি বন্ড ফর্মেশন করবে, সিগমা বন্ড। দেখো 3টের সাথেই 3টে বন্ড ফর্মেশন হয়ে গেল, একটা একটা করে বন্ড ফর্মেশন হয়ে গেছে এবং 3টে সিগমা বন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে কোনগুলো দেখতে হবে, পাই বন্ডগুলো দেখতে হবে। তাহলে এই যে 4 নম্বর বন্ডটা ফর্মেশন হবে 3p এর ক্ষেত্রে, 3p এর এসের যে সালফারের যে 3pটা রয়েছে, তাহলে এই 3p অপর একটা অক্সিজেনের প্রথম যে অক্সিজেনটা দেখো আরেকটা ইলেকট্রন পড়ে আছে, এটাকে 4 নম্বর করে দিলাম,
তাহলে ওই 2p'র সাথে যে ফরমেশন করবে বন্ডটা সেটা হচ্ছে পাই বন্ড। 5 নম্বরে দেখো 3D-তে যে ইলেকট্রনটা রয়েছে সেটা আমাদের অক্সিজেনের দ্বিতীয় অক্সিজেনটা যার একটা ইলেকট্রন পড়ে আছে সেই 2p'টার সাথে বন্ড ফরমেশন করবে, 3D'র সাথে 2p, সেটাও হবে আমাদের কি বন্ড? পাই বন্ড। লাস্ট যে অক্সিজেনটা পড়ে আছে সালফারের 3D, এই 3Dটাও লাস্ট যে অক্সিজেনটা আমাদের পড়ে আছে তার যে লাস্ট আনপেয়ার্ড ইলেকট্রনটা পড়ে আছে তার সাথে বন্ড ফরমেশন করবে এবং সেই বন্ড ফরমেশনটাও হবে পাই বন্ড। তাহলে আমাদের এখানে 3টে সিগমা বন্ড, 3টে পাই বন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ দেখেই বুঝতে পারছি যে SO3 স্ট্রাকচারটা হবে আমাদের এরকম, এখানে 3খানা সিগমা বন্ড থাকবে, 3খানা পাই বন্ড থাকবে। এবার পাই বন্ডগুলোর মধ্যে দেখো পি পাই, প্রথমটা আছে দেখো পি, তাহলে পি পাই বন্ড ফরমেশন হবে কটা? একটা। আগেরটা তো একটা ছিল, এখানেও একটা রইল। কিন্তু বাকি যে দুটো পাই বন্ড আমাদের ফরমেশন হবে সেই বাকি দুটো পাই বন্ড ফরমেশনের মধ্যে আমাদের পিডি মানে এই দুটো হচ্ছে পি পাই ডি পাই বন্ড। এই পি পাই ডি পাই বন্ডের সংখ্যাটা হয়ে যাবে কটা? দুটো। তাহলে পি পাই একটা বন্ড থাকবে, পি পাই ডি পাই দুটো বন্ড ফরমেশন হবে। তাহলে এই প্রথম বন্ডটাকে যদি আমরা পি পাই ধরে নিই তাহলে এই বন্ডটাও পি পাই ডি পাই হবে, আর এই যে দ্বিতীয় বন্ডটা এটাও হবে আমাদের পি পাই ডি পাই। তাহলে পি পাই ডি পাই দুটো হলো এবং পি পাই বন্ড হলো একটা। তো এই হলো আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি। তোমরা জানলে যে এখানে সিগমা বন্ড কীভাবে ফর্মেশন হয়, পাই বন্ড কীভাবে ফর্মেশন হয়, সিগমা বন্ড কাদের মধ্যে হয়, পাই বন্ড কাদের মধ্যে হয়, পুরো ব্যাপারটা ডিটেলসে জানলে। আশা করি আর কোনো প্রবলেম নেই। বেশ, নেক্সট পরের ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিডাইজেশন। তো এই ভিডিওটা তোমরা ভালো করে বাড়িতে পড়ো এবং খাতাতে ভালো করে নোটটা বানিয়ে রাখো এবং সুন্দরভাবে রিভাইজ করো। ওকে, থ্যাংক ইউ।